নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব শুরু করবার আগেই আমরা এই অনুষ্ঠান থেকে দুটো প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। প্রথম প্রশ্ন, শুদ্ধ কতটা? শুদ্ধ কতটা মানে কতটা পিওর? দ্বিতীয় প্রশ্ন, ক্ষতি কতটা মানে ড্যামেজ কতটা? স্বাভাবিকভাবেই আপনারা ভাবছেন যে আমি শুদ্ধ এবং ক্ষতি এই দুটো কথা কিভাবে রিলেট করলাম। ছবি দেখছেন, আমরা ইতিমধ্যেই কিন্তু E20 পেট্রোল নিয়ে গতকাল থেকেই কিন্তু পর্ব শুরু করেছি। আমরা প্রশ্ন তুলছি, এবার আপনাদের সামনে উত্তরও দেওয়ার চেষ্টা করব যে এই E20 পেট্রোল শুদ্ধ কতটা, ক্ষতি কতটা এবং তার সঙ্গে দরকার কতটা, এই তিনটে। আর দেখুন, এখন কিন্তু এই সাইকেল, আগে কি ছিল, প্রত্যেকের ঘরে ঘরে সাইকেল ছিল, এখন সেই সাইকেলকে সরিয়ে তার জায়গা দখল করেছে বাইক। প্রত্যেকের কাছে কিন্তু টু হুইলার আছে, সে আপনার হোম ডেলিভারি থেকে শুরু করে নর্মাল প্রত্যেক মানুষের কাছে কিন্তু বাইক এখন একটা কম্পালসারি, আর তার সঙ্গে ফোর হুইলারও তো আছে। আপনারা যারা পেট্রোল পাম্পে যাচ্ছেন E20 পেট্রোলের জন্য, কতজন আপনারা জানেন যে এই যে ইথানল 20% আর 80% পেট্রোল, এই 100%-এর মধ্যে এই 20% যে 10% ছিল আগে, এখন 20%। তাহলে এই যে হাইকটা হলো, এতে আপনার ইঞ্জিনের, আপনার মাইলেজের কতটা ক্ষতি হলো, কতটা আপনারা জানেন, সেটাই কিন্তু আমরা আজকের এই পর্বে আপনাদের এডুকেট করব। কিন্তু আমরা কে কে আছেন আমাদের আজকের প্যানেলে, তার আগে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো, যে প্রতিবেদনে আপনারা দেখবেন 2014 সালে, ভালো করে শুনবেন, 2014 সালে ক্রুড অয়েল $105 পার ব্যারেল ছিল। তখন এখানে অর্থাৎ আমাদের দেশে পেট্রোলের দাম ছিল 72 টাকা অ্যাপ্রক্সিমেট। আর 2026-এ সেই ক্রুড অয়েল পার ব্যারেল যখন $96 হলো, পেট্রোলের দাম কিন্তু বেড়ে গেল অ্যাপ্রক্সিমেটলি এখন 113 টাকা। আরও কিন্তু অনেক তথ্য থাকবে এই প্রতিবেদনে। তারপর আমরা আজকের পর্বে আসবো কারা কারা আছেন। প্রতিবেদন দেখুন। 2014 সালে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $105। তখন ভারতে পেট্রোলের খুচরো দাম ছিল 72 টাকা। বর্তমানে ক্রুড অয়েল ব্যারেল পিছু $96। অথচ মেট্রো সিটিগুলিতে পেট্রোলের দর বেড়েছে বই কি কমেনি। নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 96.72 টাকা, মুম্বাইয়ে 111.35 টাকা, বেঙ্গালুরুতে 102.86 টাকা, চেন্নাইয়ে 102.63 টাকা, হায়দ্রাবাদে 112.69 টাকা এবং কলকাতায় 106.03 টাকা। 2014 সালে মোদী সরকার দেশে ক্ষমতায় আসার আগে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল লিটার প্রতি 9.48 টাকা এবং ডিজেলে ছিল 3.56 টাকা। মোদী সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমতে থাকে, কিন্তু সরকার পেট্রোলের দাম কমানোর বদলে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেয় 11 টাকা। 2020 সালে কোভিড মহামারীর সময়ে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দর মারাত্মকভাবে কমে, 69% দামের পতন হয়। তখন আম জনতারও 69% ডিসকাউন্টে পেট্রোল পাওয়া উচিত ছিল। কিন্তু 2020 সালে মে মাসে মোদী সরকার পেট্রোলে লিটার পিছু 10 টাকা এবং ডিজেলে 13 টাকা অতিরিক্ত আবগারি শুল্ক চাপায়। সরকার যদি এই শুল্ক না বাড়াতো তাহলে সাধারণ মানুষের 40 টাকা পার লিটারে পেট্রোল পেত, কিন্তু তা না করে আবগারি শুল্ক বাড়িয়ে 32.98 টাকা প্রতি লিটার করা হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের মূল্য বৃদ্ধির অজুহাতে পেট্রোলের দাম 5.60 টাকা বাড়িয়ে দেয় সরকার। সেই সময়ে 9 দিনে 8 বার পেট্রোলের দাম বাড়ে। সেই বছরের 30শে মার্চ দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছায় 101.01 টাকায়। 2023 সালে ক্রুড অয়েলের দাম আরও কমে। তখনও মোদী সরকার আম জনতার জন্য পেট্রোল ডিজেলের দাম সস্তা করেনি। মুশকিল সময়ে সমস্ত বোঝা জনগণের ওপর চাপিয়ে দেয় সরকার। যখনই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে, এক্সাইজ ডিউটি বাড়িয়ে লাভের গুড় সরকার ছিনিয়ে নেয়। অথচ আজ যে পেট্রোল দেশ জুড়ে দেওয়া হচ্ছে তা বিশুদ্ধ পেট্রোল নয়। এখন পেট্রোলে 20% ইথানল মেশানো হচ্ছে, অর্থাৎ E20 পেট্রোল। মজার বিষয়, বাজারে প্রতি লিটার ইথানলের
হোলসেল মূল্য 60 থেকে 65 টাকার মধ্যেই ঘোরাফেরা করে, অর্থাৎ পেট্রোলের থেকেও সস্তা হয় ইথানল। তাহলে ইথানল মিশ্রিত পেট্রোল আরও সস্তায় পাওয়ার কথা, কিন্তু তাও আমজনতাকে সেই সুবিধে দিতে রাজি নয় বিজেপি সরকার। পেট্রোলে ইথানল মেশানোর সবথেকে বেশি ফায়দা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ও তাঁর পরিবারের সদস্যদের। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দর কমলেও তার সুবিধা জনগণকে না দিয়ে সমস্ত মুনাফা সরকার নিজে লাভ হিসাবে তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। আপনারা শুনলেন, আপনারা দেখলেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, শুদ্ধ কতটা, ক্ষতি কতটা, দরকার কতটা, এবং তার সঙ্গে এই যে ইথানল মেশানল পেট্রোল, এই পেট্রোলে নীতিন গডকরির পরিবার লাভবান হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সে নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে ব্রিফ করব এবং এডুকেট করব আজকের পর্বে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের আজকের প্যানেলে কারা কারা আছেন। আমাদের আজকের প্যানেলে আছেন সৌমেন্দ্র মোহন ঘোষ, পরিবেশ প্রযুক্তিবিদ এবং অটো এমিশন এক্সপার্ট। আমাদের সঙ্গে আছেন ক্যাপ্টেন বি পার্থ সারথী, পাইলট এবং পরিবেশবিদ। এবং আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিএম নেতা। আমি প্রথমেই সৌমেন্দ্র বাবু আপনার কাছে যাব, আপনাকে যেটা জিজ্ঞেস করব, সাধারণ মানুষদের কাছে, যাদের কাছে বাইক তো এখন সবার কাছে আছে, প্রথমে আমি বললাম সাইকেল বাইকের জায়গা নিয়েছে, এবং গাড়ি বিশেষ করে 4 হুইলার, শুদ্ধ কতটা, ক্ষতি কতটা, দরকার কতটা, স্যার? যদি শুদ্ধতার কথা বলো তাহলে পেট্রোল তো 100% পেট্রোল হচ্ছে, পেট্রোলের দিক থেকে শুদ্ধ। আর যদি তুমি ককটেল ফুয়েলের কথা বলো, যেখানে আমরা 20% আমরা ব্লেন্ড করছি ইথানল, যেটাকে আমরা বলছি E20, তার কিন্তু এনার্জি লেভেলটা পেট্রোলের থেকে 30% কম, অর্থাৎ তার ক্যালোরিফিক ভ্যালু 30% কম আছে। সেই তুলনায় সেটাকে ম্যাচ করতে গেলে আমাদের যে ম্যাচিং ইঞ্জিন দরকার, কারণ যে কোনো টেকনোলজিক্যাল যদি ডিজাস্টার না হয়, অর্থাৎ যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তাহলে যে কোনো ফুয়েলের সাথে তার ম্যাচিং ইঞ্জিন দরকার, বা ইঞ্জিনের সাথে ম্যাচিং ফুয়েল দরকার, এবং তার সাথে সাথে ড্রাইভিং কন্ডিশন, ড্রাইভিং সাইকেল, এগুলো দেখা দরকার। এটা কোত্থেকে আমরা শিখেছি? আমরা যেটাকে কপি করেছি, যে ইউরো 2, ইউরো 4, ইউরো 6, সেই ম্যানুয়ালটাকে যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে যে ইউরো 4 যখন এসছিল 2011-12-তে আমাদের পশ্চিমবঙ্গে, তখন দেখা গেল যে তার ম্যানুয়ালে ছিল 90 কিলোমিটার স্পিডে পার আওয়ার গাড়ি চালাতে হবে। ইউরো 4 গাড়ি যা ইঞ্জিন আরপিএম, তাতে 90 কিলোমিটার স্পিডে চালালে তাহলে কমপ্লিট কম্বাসন হবে, ফুল কম্বাসন হবে। কিন্তু আমাদের 90 কিলোমিটার স্পিডে গাড়ি চলে না। আমাদের যে দেশি ভার্সন ভারত স্টেজ 4, সেটা চলে হার্ডলি শহরে 20 কিলোমিটার, ম্যাক্সিমাম 40 কিলোমিটার, বাইপাসে 60 কিলোমিটার। এবং তার সাথে সাথে আমরা ফ্রিকোয়েন্টলি গিয়ার, ক্লাচ, ব্রেক চেঞ্জ করি। একটা কথা বলে রাখা দরকার, এই যে যখন আমরা একটা ভালো ফুয়েলের কথা চিন্তা করছি, মানে ভালো ফুয়েল মানে যেটাতে দূষণ কম হবে, পরিবেশ বান্ধব ফুয়েল, তো সেইটা আমরা পেট্রোলের পরিবর্তে, যেহেতু আমাদের বিদেশি মুদ্রার অপচয় হচ্ছে, প্রায় $200 বিলিয়ন আমাদের বিদেশি মুদ্রা আমাদের খরচ হয় তেল আনতে। আগে 10 বছর আগে ছিল 80% আমাদের এই পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা বাইরে থেকে আনতাম, এখন সেটা বেড়ে হয়ে গেছে 90%। এইভাবে যদি চলতে থাকে, তার জন্য আমাদের মোদী সরকার চিন্তা করলেন যে কি কি উপায় করলে, যেমন ইলেকট্রিক ভেহিকেল, সিএনজি, এই সমস্ত করলে আমাদের পরিবেশ বান্ধব হবে, বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। তার সাথে এবং আমাদের যে ফার্মার আছে, যদি আজকে বায়োফুয়েলে যাওয়া হয়, যেমন আমরা ডিজেলে ইউজ করি, পাম অয়েল ইউজ করি, আবার পেট্রোলে আমরা ইউজ করছি ইথানল আখের থেকে, ভুট্টার থেকে, এবং এখন কেউ জানে না, এখন রাইসের থেকেও হচ্ছে। রাইস এখন 22 টাকা করে গভর্নমেন্ট কিনছে এবং সেখান থেকে ইথানল বার করছে, ভুট্টার থেকেও হচ্ছে। কিন্তু এই সমস্ত যে শস্য, এই শস্যগুলোকে চাষ করতে গেলে প্রচুর জলের দরকার হয়। এই 3টে জিনিসেরই প্রচুর জলের দরকার হয়। ভারতবর্ষের এমনিতেই গ্রাউন্ড ওয়াটার রিচার্জ খুব কম হচ্ছে, এবং জল ভূমির নিচে জল খুব কমে যাচ্ছে। তো এইগুলো আমাদের দেখতে হবে, যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে সেগুলো র মেটেরিয়াল সোর্স সেটা ঠিক মতো আছে কিনা, না হলে এটা খাবারের ক্ষেত্রে টান পড়বে। তুমি যেটা আরম্ভ করেছিলে যে এইটা আমাদের কতটা পিওরিটির দিক দিয়ে, আমরা তো ব্লেন্ডিং, ভারত সরকারের সমস্ত
পেট্রোলিয়াম মন্ত্রক বলো বা পেট্রোলিয়াম কোম্পানিগুলো তারা তৈরি করেছে, এবং আজকে 10 বছর আগে যা তাদের লোকসান ছিল আজকে তারা হিউজ প্রফিট করছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তোমরা যেটা দেখালে যে তেলের দামটা বেড়ে যাচ্ছে, ক্রুড অয়েলের দাম কমছে, আমাদের দাম বাড়ছে। ভারতবর্ষে একদম। আমাদের দাম বাড়ছে। এইবার যেটা দেখা যাচ্ছে, মানে যেটা আমরা সবাইকে বলতে চাই, যে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল গভর্নমেন্টের কাছে যে আপনার E20 কমপ্লায়েন্ট ভেহিকেল মানে এটা কত আছে। তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টকে সদুত্তর দেয়নি। আমরা যারা আমরা ইঞ্জিন কম্বাসনের সাথে যুক্ত, আমরা তোমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে বলতে চাই মাত্র 20% গাড়ি E20 কমপ্লায়েন্ট, 80% গাড়ি E20 না, কমপ্লায়েন্ট আমি নয়, রিপিট করবো স্যার, আপনি বলছেন মাত্র 20%। 20% গাড়ি E20 কোম্পানি। মানে যেটা 2023-এ ম্যানুফ্যাকচারিং হয়েছিল এপ্রিলের পর থেকে, বেশ। আর বেশ। বাকি 80% গাড়ি। আর তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা ধরো, হুম। হ্যাঁ, 90% গাড়ি পুরনো, মানে E20 একদম, কমপ্লায়েন্ট একদম। নয়। কারণ এখানে তুমি জানো এখনো পর্যন্ত লাখ লাখ প্রায় তোমার 15 বছরের গাড়ি চলছে, যেটা বেশ। মুখ্যমন্ত্রী বলেছেন বাদ দেবেন। স্যার, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু পার্থ স্যারকে জিজ্ঞেস করব যে আপনার এই শুদ্ধ এবং ক্ষতি এই দুটো ক্ষেত্রে যদি আমি আমি জিজ্ঞেস করি, এভিয়েশনের ক্ষেত্রে আমি নিশ্চয়ই আসবো, অনেক দর্শক যারা ফ্লাইটে ট্রাভেল করেন তারাও হয়তো জানতে চাইবেন, বাট ওভারঅল আপনার আপনার অ্যাজাম্পশন এবং আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার ব্যাখ্যাটা হচ্ছে, দেখো, আমি কালকে তো আমাদের অনারেবল ট্রান্সপোর্ট, আমি টু সে রোড ট্রান্সপোর্ট মিনিস্টারের স্টেটমেন্টটা শুনলাম পার্লামেন্টে। ইভেন একটা রেকমেন্ডেশন দিয়েছেন, অলমোস্ট 22 crores vehicle, majority are two-wheelers bike and 7 crores vehicle are four-wheelers. Right. ওখানের মধ্যে যেগুলো ইভি কার্স এন্ড অল, এগুলো রাফলি অ্যারাউন্ড 40-45 lakhs কার টোটাল এই পর্যন্ত এখন মার্কেটে আছে। But fact is the matter is almost 22 crores total vehicle overall which are before মানে 2023 আগের প্রোডাকশন, মানে যেগুলো BS6 স্টেজের নয়। সো এখন হলে ওয়্যার অ্যান্ড টেয়ারের যে কমপ্লেনটা আসছে বিভিন্ন রকমের রেসিডিউল অফ বিকজ অফ মিক্সচার অফ দিস ব্ল্যান্ডিং অফ 20%, তো 20% ব্ল্যান্ডিংয়ে মিক্সচারে যেহেতু ময়শ্চারাইজার একটা ইস্যু, ইঞ্জিন সাস্টেনেবিলিটি, ফিউল ট্যাঙ্কের যে কমপ্লেনটা আসছে, যে ফিউল যদি ফুল ট্যাঙ্ক না থাকে, যেটা কমন হিউম্যান বিংস আর মিডল ক্লাস ফ্যামিলি সবসময় ফুল ট্যাঙ্ক ফুল করে বাড়ি যাওয়া, ইট ইজ নট এ জেনারেল ফিনোমেনন, নাহলে প্র্যাকটিক্যাল ভায়াবল নয় বিষয়টা। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে ওই ট্যাঙ্কে কারোজনের ডেভেলপমেন্ট হতে পারে বা ফিউল লাইনের চেঞ্জিংয়ের প্রয়োজন। তো এগুলো একটা এক্সপেন্ডিচার বেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এটা গেল। তারপর প্যারালাল হচ্ছে যে যেটা পরিবেশবিদরা, আমিও এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, সেটার মধ্যে একটা প্রজেকশন দিয়েছে যে আমাদের যদি পেট্রোলটা কনজামশনে ডাইরেক্টলি, যেটা আমার মিথেন বলে CH4 কার্বন, তোমার হাইড্রোকার্বন হচ্ছে 4। সো এইটার যে মিক্সিংটা যদি গ্যাসোলিনটা বার্ন করা হয়, তার যে পলিউশন এমিশন হয় কার্বন প্লাস তোমার সালফার অ্যান্ড কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ইট ইজ ক্লোজ টু 98% মিউজে পার গ্রাম, সো সেম থিং এটা যদি ইথানলে করো E20-তে, ইট ইজ কামিং অ্যারাউন্ড 53% অফ মিউজি, এটা দেখা যাচ্ছে। বাট এখন যেটা হয়, যে রেশিওটা এটা থিওরিটিক্যাল বেসড রেশিও হয়ে গেছে, বিকজ ওরা যেমন সায়েন্টিস্টরা বলছে কার্বন নিউট্রাল হবে এটা। এরকম যে এই যে স্টার্চ প্লান্টগুলো, বিশেষ করে সুগার কেন, রাইস অ্যান্ড উইটস অ্যান্ড অল দিস, এই যে ক্রপটা, সেটাও তার প্লান্টেশনের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। ওরা বলছে যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হবে ওই ইথানল প্রিপারেশনের সময় পলিউশনের, সেই সেম পরিমাণটাই গাছে অ্যাবজর্ব করে নেবে, তার কার্বন নিউট্রাল। এখন কথা হচ্ছে, ইন্ডিয়া তো অনেক বড় কান্ট্রি, তো এখানে তো ইথানল প্রোডাকশনটা তো প্রত্যেকটা জোন ডিস্ট্রিক্টে হচ্ছে না। তো সাপোজ এটা মহারাষ্ট্রের প্রোডাকশন হচ্ছে ইথানল, ওখানে আমি কার্বন নিউট্রাল ভাবতে পারছি, বাট হোয়াট অ্যাবাউট মাই স্টেট? এখানে তো কার্বন নিউট্রালের কোনো ইম্প্যাক্ট নেই। তো বাট এখানে ইম্প্যাক্টটা হচ্ছে কি, যে মেজরিটি অফ যে এই যে ভেহিকেলসগুলো, আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলির যে লাইফস্টাইলটা, সাডেনলি এখন গভর্নমেন্ট রেকমেন্ড করেছে যারা পুরোনো ভেহিকেল এক্সচেঞ্জ করতে যায় 1 লাখ টাকা পর্যন্ত বোধহয় একটা সাবসিডি দেওয়া হবে।
but actually I'm pushing people to buy new cars. So and now মেজর ইম্প্যাক্ট যেটা হয় ইকোনমিক গ্রোথের মধ্যে যেটা হয় সেটা যেটা হচ্ছে যে ধরো আমাদের দেখবে ইন্ডিয়াতে সেকেন্ড হ্যান্ড ভেহিকেল প্রচুর বিক্রি হচ্ছে। একটা কোম্পানি আছে সেকেন্ড হ্যান্ড বিক্রি করার, যেমন স্পিনি টিনি বলে অনেক অর্গানাইজেশন আছে, ওরা এই মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস গ্রুপটাকে টার্গেট করে না সেকেন্ড হ্যান্ড কার প্রচুর বিক্রি করে। তো ওরা ধরো গত এক বছরেও হোয়াট এভার কাল দে হ্যাভ সোল্ড অল আর 2017, 18, 19, 20, 21, 22 ওই সময় তো দেখা গেল প্রচুর লোকের কাছে এই E20 কম্পেটেবল না ইঞ্জিনে ভরপুর। বেশ। তাহলে এই সেক্টরের বিজনেসটাও ইম্প্যাক্ট হবে। এই সেক্টরে যারা গাড়িগুলো কিনলো দে আর অলসো ইন ডিলেমা, অ্যান্ড তাদের কস্ট অফ মানে এক্সপেন্ডিচার্স অর লাইবিলিটি অফ ইঞ্জিনটা বেড়ে যাচ্ছে। একদম তাহলে এই ধরনের যে বিজনেস মডিউলগুলো এগুলো ডাইরেক্টলি ইম্প্যাক্ট হচ্ছে। তো আমি যদি পলিউশন, কার্বন এমিশন রিডাকশন ভার্সেস ইকোনমিক্যাল ইমব্যালেন্সের একটা পজিশন দেখি, আমার কাছে মনে হয় ইকোনমিক্যাল ইমব্যালেন্সের ইম্প্যাক্টটা সাডেনলি হিউজ হয়ে যাবে ইফ উইল নট ডিলে দ্য প্রসেস অর অপশন যদি না দিই যে এখনো আপনি E10টাও একটু পাবেন 4-5 বছর, বেশ। সঙ্গে আপনার জন্য E20ও অ্যাভেলেবেল আছে। স্যার আমি আসবো কৌস্তব দা, এখানে আমি যেটা প্রথমে আপনার রিয়াকশন নেবো এটা নিয়ে, সেকেন্ডলি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নীতিন গাডকারির নাম কিন্তু উঠে আসছে এবং তার পরিবার কিন্তু এই যে জাম্প অর্থাৎ E10 থেকে E20 এর মধ্যে কিন্তু ডাইরেক্টলি ইনভলভ, এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে। কৌস্তব দা, রাজনীতির করণ করা বা কাউকে আক্রমণ করার জন্য আসেনি, এসব বিজেপির কালচার, এগুলো করে ওরা, ছেড়ে দিন। মূল কথা হচ্ছে যে এনভায়রনমেন্ট তার দিকে নজর রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু 2023-24 সালে যে গাড়ি বেরোলো সেটা হচ্ছে E20 কম্প্যাটেবল। তাহলে ফার মোর অপশন থাকবে না কেন? ওয়াই আই এম কম্পেলড টু টেক E20, বা নহলে 125-30 টাকায় হাই স্পিড পেট্রোল হচ্ছে কিনতে হবে, যার বিরাট দাম, তার উপর বিরাট ট্যাক্স। এখন কথা হচ্ছে আমাদের মতো দেশে, প্রযুক্তিবিদ স্যার ঠিকই বলছিলেন, আমাদের মতো দেশে এই যে Euro 6 তার যা প্যারামিটার্স, তার যা রোড কন্ডিশন, তার যা ক্লাইমেট কন্ডিশন, ওখানে 100 নিচে গাড়ি চালালে, 100 নিচে গাড়ি না চালালে কেস দেয়, এরকম আছে। তার সাথে তো গুলিয়ে ফেললে হবে না। আমি ভারত স্টেজ 6 করে দিলাম Euro 6-কে নকল করে, আর বাকিটা কমপ্লাই করলাম না। কৌস্তব, এখানে যা আমরা খালি কপি করছি ইউরো 6-এর, কিন্তু আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে রেডি হয়। একদম, আমি তার এই কথাই বলছি, একদম স্যার, আপনার সাথে আমি একমত। এর সাথে ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে না, এর সাথে E20 পেট্রোলের সবচেয়ে বড় সমস্যা, আপনি বাইকের কথা পুরনো ছেড়ে দিন, গাড়ির কথা ছেড়ে দিন, একটার পর একটা পেট্রোল পাম্প আছে, যে পেট্রোল পাম্পে এই E20 তেল রাখা হচ্ছে, ঠিক। তার যে ফুয়েলিং এর Storage ব্যবস্থা হচ্ছে, Storage যেখানে আপনি বলুন স্টোরেজ ট্যাঙ্ক যে অবস্থায় আছে, যেভাবে সেটাকে করা দরকার সেটা করার নেই, এবং ময়েশ্চার অ্যাট্রাক্ট করছে, এবং E20 যদি ময়েশ্চার অ্যাট্রাক্ট করে তাহলে ওটা আলাদা হয়ে যাবে। এবং সেই কারণে এরকম অবস্থা হচ্ছে আমাদের দেশ, যে দেশ যখন আমরা প্রোগ্রাম করছি পেথেটিক কন্ডিশন ইন আসাম, পেথেটিক কন্ডিশন, ফ্লাড কন্ডিশন, তাহলে সেই গাড়িগুলো একটু জমা জলের মধ্যে গাড়ি গেলে তার কি অবস্থা হবে? এটা এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ভারতবর্ষ কোন জায়গায় আছে। আমার ভারতবর্ষ তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশ না। একটা বড় অংশের মানুষ তারা বাইক ব্যবহার করছে, নির্মাণ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন আনে দিন খায়, এবং MSc পাস করে এখন ফুড ডেলিভারি করছে বাইক নিয়ে। তাহলে এই বাইক, এটা কি সম্ভব? এখন বাইকের দাম কি দাঁড়িয়েছে? 1 লাখ টাকার নিচে কোনো বাইক নেই, কোনো বাইক নেই 1 লাখ টাকার নিচে। তাহলে আমাকে এখন E20 কম্পেটেবল বাইক কিনতে হবে, আর নাহলে পুরোনো বাইক যদি আমায় চালাতে হয়, তাহলে যে বাইকে মাইলেজ দিত 55, সেই বাইকের মাইলেজ নেমে আসছে 30-32-এ। এবং স্যারেরা এখানে আছেন, ওনা আমার থেকে ভালো জানেন, আমি কম জানি প্রযুক্তি, কিন্তু মেনটেনেন্সের খরচা কি পরিমাণ বেড়ে গেছে E20 পেট্রোলের জন্য গাড়িতে এবং বাইকে, সেটা কল্পনাতীত। তোমার কথা হচ্ছে, আচ্ছা মেনটেনেন্স যদি ভালো করে না হয়, তাহলে তো ঘুরিয়ে সেই এটা হলো, মেনটেনেন্স যদি না অ্যাফোর্ড করতে পারে ভারতের মানুষ, তাহলে তো পলিউশন হবে, তাহলে সমস্যার তো সমাধান হলো না, তাহলে তো পলিউশন বাড়তি হলো। এর সাথে আমি আরেকটা কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে BS6 কিন্তু কোনোভাবেই, BS6 এর 2টো ভেরিয়েন্ট আছে, স্যার বলতে পারবেন? ফেজ 1, ফেজ 2। ফেজ 1, ফেজ 2। তাহলে BS6 এর ফেজ 1 কিন্তু E20 কম্পেটেবল নয়। কারেক্ট। 23-24 সালেও BS6 এর যে ফেজ 1 বেরিয়েছে,
BS6 এর ফেজ 1 তাতে E20 কম্পাটেবল না, একমাত্র BS6 এর ফেজ 2 হচ্ছে E20 কম্পাটেবল। তাহলে ভারতবর্ষের মানুষকে তুমি কম্পেল করছো কেন? তুমি কম্পেল করতে পারো না তো। কারণ প্রশ্ন উঠলেই কিছু লোক ঝাঁপিয়ে পড়ছে ব্রাজিলে তো হয়েছে। আরে ব্রাজিল 1970 সাল থেকে এক্সপেরিমেন্ট করছে। স্যার বলুন, আমার থেকে স্যার বললে সুবিধা হবে জানতে। ব্রাজিলে যে সম্ভাবনা আছে, যে জায়গা আছে, 70 সাল থেকে সেই এক্সপেরিমেন্ট হচ্ছে। আর E1 E2 নিয়ে এক্সপেরিমেন্ট আমাদের এখানে হচ্ছে 2001-2 সাল থেকে। কাজে গুলিয়ে ফেললে চলবে না। ভারতবর্ষের পপুলেশন, ভারতবর্ষের গরিবী, ভারতবর্ষের এনভায়রনমেন্ট, ভারতবর্ষের রাস্তা, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের ওয়েদার কন্ডিশন মেনে আমার চলতে হবে। এখন খানিকটা মনে হচ্ছে এই যে মোবাইল ফোন আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ করুন, 6 আসবে, 7 আসবে, 2G থেকে 7G, কিন্তু আসলে 3 বছরের মধ্যে মধ্যে আপনাকে মোবাইলটা পাল্টাতে হবে। তাহলে কি এই জায়গায় নিয়ে যাচ্ছেন? এই জায়গায় নিয়ে যাচ্ছেন যে E40 হবে, E60 হবে, আর প্রতি 3 বছর 4 বছর বাদে বাদে ভারতবর্ষের কনজিউমারকে পাল্টাতে হবে। আর তাই কি এই কোম্পানিগুলো নরেন্দ্র মোদীদের নির্বাচনে জেতার জন্য কোটি কোটি টাকা উপঢৌকন দিচ্ছেন, কোটি কোটি টাকা ফান্ডিং করছেন? এখানেই আমার প্রশ্ন, কৌস্তবদা খুব বড় প্রশ্ন তুললেন। আমি দুজনকেই, পার্থ স্যার এবং সৌমেন্দ্র স্যার দুজনকে জিজ্ঞেস করবো যে যাদের গাড়ি কম্প্যাটেবল নয় তারা যদি এই E20 পেট্রোল রিফিল করে গাড়ির কতটা ক্ষতি হবে? 1, 2 মাইলেজের ক্ষেত্রে অনেকে কিন্তু বলছে, আমরা আপনারা সেই বক্স ফক্স দেখবেন কিছুক্ষণের মধ্যেই যে আমরা রিয়াকশন, পাবলিক রিয়াকশন, গাড়ি মাইলেজে কতটা ক্ষতি হবে এবং এর আলটিমেট রেজাল্ট কি যদি E20 কম্প্যাটেবল গাড়িতে আমি E20 পেট্রোল রিফিল করি। দেখো, একজন পলিটিক্যাল লিডার এত সুন্দরভাবে টেকনোলজিটা এক্সপ্লেন করলে আমার খুব ভালো লেগেছে। ও দুটো পয়েন্টে আমি কথা বলতে চাই। একটা হচ্ছে আমাদের কনজিউমার রাইট। আমি যখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিচ্ছি, আমি যদি বলি এই বোতলে ভরে আমাকে দেখান কি আছে, আমি যদি E20 ফুয়েলটা নিই দেখবে সুন্দর ব্লেন্ডিং হয়েছে, যেটা আমাদের অয়েল কোম্পানি করেছে। কিন্তু আমি যদি এই তেলের ঢাকনাটা আমি যদি 10 মিনিট খুলে রাখি, তাহলে এটা ময়েশ্চার, আমাদের এখানে বর্ষাকালে যেভাবে জলীয় বাষ্প আছে, হিউমিডিটি আছে, ময়েশ্চার অ্যাবজর্ব করে নেবে। যখনই ময়েশ্চার অ্যাবজর্ব করবে সেটা যদি 0.4%-এর বেশি হয়ে যায় তাহলে এটা সেপারেশন চলে আসবে। ঠিক কৌস্তব যে কারণে বলল যে এই যত পেট্রোল পাম্প আছে তাদের যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আছে সেইখানে স্টিল ট্যাঙ্কে এখন মডিফিকেশন করতে হবে। যদি নতুন না কেনে, নতুন কিনলে ফাইবার গ্লাস বডি কিনতে হবে, আর যদি রেট্রোফিটমেন্ট করে ওই স্টিলের ট্যাঙ্কের মধ্যে ফাইবার গ্লাস লাইনিং দিতে হবে, এবং সেইটা FRP বলা হয় ট্যাঙ্ক, সেটা এমনভাবে করতে হবে যার থেকে বাইরে থেকে কোনো যেন জলীয় বাষ্প না থাকে, একদম ভ্যাকুয়াম থাকতে হবে। কারণ এই জলীয় বাষ্প ঢুকে গেলে ময়েশ্চারটা, ইথানলটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়। আর ময়েশ্চারটা পুরোনো ট্যাঙ্ক হলে কি হবে, ময়েশ্চার আবার অ্যাট্রাক্ট করে আপনার যত করোশন আছে, তার যে ল্যাকারিং করা আছে, বার্নিশ করা আছে, সেগুলো। সেরকম গাড়ির ক্ষেত্রেও আজকে যদি ইথানল যায় এবং সেপারেশন কন্ডিশনে যায়, ধরুন গাড়ির মধ্যে জলীয় বাষ্প ট্যাঙ্কের মধ্যে আছে, এটা ইথানল গেল, ওটা সেপারেশন করে দিল। এবার গাড়ি, যেটা ক্যাপ্টেন বলছিল, যদি ফুল ট্যাঙ্ক না থাকে, অ্যাটলিস্ট হাফ ট্যাঙ্কও যদি না থাকে, যত বেশি এয়ার গ্যাপ থাকবে তত বেশি ময়েশ্চার জলীয় বাষ্প ওর মধ্যে জায়গা করে নেবে। সেটা কি ইঞ্জিনের ক্ষতি হচ্ছে? ওটা ইঞ্জিন তো পরে আসছে, এখন ফুয়েল ট্যাঙ্কের কথা বলছি। এবার যতটা গ্যাপ থাকবে ফুয়েল ট্যাঙ্কে, সবাই কিন্তু ফুয়েল, যারা বাইক চালায়, স্কুটার চালায়, তারা কিন্তু পুরো অত টাকা নিতে পারে না, তারা 2 লিটার নেয়, 5 লিটার নেয়, করে না। ঠিক। এবার যতটা গ্যাপ থাকবে ওটা এরকম করে চলকাতে থাকে, গ্যাপটাতে ওটা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে। এবার ওর ওয়ালটা ধরো অনেক পুরনো হয়ে গেছে, একটা গাড়ি 10 বছর 12 বছর পুরনো হয়ে গেছে, তার ভেতরে একটা করোশন হয়েছে, ওইটা অ্যাবজর্ব করে নিয়ে ফুয়েল ট্যাঙ্কের মুখ থেকে ওটা চলে যায় ফুয়েল পাম্প। ফুয়েল পাম্পে যে স্টেনার আছে, ফুয়েল পাম্পটাকে প্রথমে খারাপ করবে, তারপর যাবে ফুয়েল ইঞ্জেক্টরে। ফুয়েল ইঞ্জেক্টরে একটা স্টিকি ডিপোজিশন হয়ে যাবে, নজলটা ঠিক মতো স্প্রে করতে পারবে না। তারপর যাবে ইঞ্জিন হেডে, ওখানে ডিপোজিশন হবে, স্টিকি ডিপোজিশন হবে। যেটা কৌস্তব একটা সুন্দর কথা বললো, ইউরোপিয়ান ড্রাইভিং সাইকেল আর ইন্ডিয়ান ড্রাইভিং সাইকেল এক নয়। ইউরোপে যদি কেউ 120 কিলোমিটারের নিচে গাড়ি চালায়, পুলিশ এসে তাকে থামিয়ে দেবে যে আপনি কম স্পিডে গাড়ি চালাচ্ছেন। ইভেন মাস্কাটেও তাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা কলকাতা শহরে 20 কিলোমিটার 40 কিলোমিটারে বড় জোর গাড়ি চালাই, 20 কিলোমিটার গাড়ি চালাই, ফ্রিকোয়েন্ট গিয়ার ক্লাচ ব্রেক অপারেশন হয়। তো আমরা যত চেষ্টা করছি যে পলিউশন কমাতে,
কিন্তু দেখা যাবে পলিউশন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তুমি দেখতে পাবে, এত গাড়ি যদিও হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিনকে দিন বাড়বে, কারণ একটা দিকে আমরা পলিউশন কন্ট্রোল করছি, একটা দিকে আবার পলিউশন বাড়িয়ে দিচ্ছি। একদম যেমন ও বললো যে আমার ইথানল প্রডিউস করতে, ক্যাপ্টেন বললো কার্বন নিউট্রাল করতে গিয়ে দেখা যাচ্ছে রিফাইনারি থেকে আরো কার্বন বেরোচ্ছে, ওখানে এত পলিউট হচ্ছে, শস্য ক্ষেত্রে তো এফ্লুয়েন্ট ডিসচার্জ হচ্ছে, কি পলিউশন হচ্ছে যারা ইথানল ফ্যাক্টরিতে গেছে বুঝতে পারবে। কিন্তু আবার এখানে আমরা চাইছি যে গাড়িতে যাতে কার্বন নিউট্রাল করা হয়, Right. কিন্তু ওটা হচ্ছে মাত্র 20%, এবং সেই 20% কিন্তু এত গাড়ি আছে, 80% গাড়ি কিন্তু E20 কমপ্লায়েন্ট নয়, যেটা কোস্টপ বললো আমি ধরবো। এর পরের টার্গেট আছে আমাদের E85, মানে ইন্ডিয়ান টার্গেট আছে E85 অব্দি যাবে, মানে E85 মানে 85% ইথানল, আর 15% 15% পেট্রোল। সেইটা যাওয়ার মধ্যে দেখা যাবে অন্তত 6বার গাড়ির মডেল চেঞ্জ হয়ে গেছে। কারেক্ট। তার মানে গাড়ির যে Yes. লাইফ, যেটা আমাদের ছিল 15 বছর, সেটা আস্তে আস্তে 5-6 বছর 7 বছরে চলে আসবে একটা গাড়ির লাইফ। বেশ, আমি এবার পার্থ স্যার আপনার কাছে জিজ্ঞেস করব, যারা ট্রাভেল করেন, অর্থাৎ যারা ফ্লাইটে ট্রাভেল করে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক, সেখানেও কিন্তু ফ্লাইট যখন ওড়ে, অর্থাৎ যখন টেক অফ কিংবা দেখুন যে ছবি আপনারা দেখাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু ইথানল তার এক্সাক্ট রোলটা কি অনেকের মনে প্রশ্ন স্যার। অ্যাজ অফ নাও আমাদের যে এভিয়েশনে যে ফিউলটা ইউজ হয় সেটা এক্স্যাক্টলি পিওর মানে পেট্রোল থাকে না, এটা জেট A1 ফিউল বলি আমরা, অলমোস্ট কেরোসিন অ্যান্ড পেট্রোলের মাঝখানে ভার্সনস আর কি। সো ওইটা জেট ইঞ্জিনগুলো কম্প্যাটেবল ফিউল। এই এখন পর্যন্ত ট্রায়াল করা হয়েছে কিছু ইঞ্জিনে, নতুন যেগুলো ইঞ্জিনে আসছে, ফর ইথানল বেস পারফরমেন্স কিরকম হয়। দে হ্যাভ so 1% মিক্সিং অ্যান্ড টার্গেট আছে 20 to 50% মিক্সিং ফিউচারে, বাট এই ইঞ্জিনে নয়। কারণ এই এভিয়েশনের ইঞ্জিন অ্যান্ড অন্যান্য গাড়ির বা বাইকের বিষয়টা ডিফারেন্স কি, এভিয়েশনে যখন ইঞ্জিন চলে সাস্টেনেবল রিলায়েবিলিটির ইম্পর্টেন্সটা খুব হাই, কারণ এটা হাই টেম্পারেচারে ইঞ্জিন চলছে, 600 ডিগ্রি সেলসিয়াসে ইঞ্জিন নর্মালি টেক অফ ল্যান্ডিং করে, অ্যান্ড তোমার 435 to 500 ডিগ্রি সেলসিয়াসে স্টেবল প্ল্যাটফর্মে ইঞ্জিন চলে। সো এই হাই টেম্পারেচারে কন্টিনিউয়াসলি কম্বাসন অফ মোর ময়েশ্চার অফ ইথানলে, যেমন তোমার কন্টেন্টটা হচ্ছে তোমার ওখানে অক্সিজেনও আছে, ওখানে হাইড্রোকার্বনও আছে, ওখানে তোমার কার্বনও আছে, তো 3টা মিক্সচারে হচ্ছে ওটা। তো ওই কম্বাসনটা, এই ধরো একটা প্লেন এখান থেকে বম্বেই গেল 3 ঘন্টা কনস্ট্যান্টলি, বা ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক গেল 8-9 ঘন্টা জার্নি, তো ওইটার স্টেবিলিটি টেস্ট এখনো হয়নি। তো উই আর অ্যাজ অফ নাও উই আর নট আপলোডিং এনি ইথানল ফিউল ইন এভিয়েশনস ফর দ্য টাইমিং। বেশ, ওকে, এবার আমরা কৌস্তভের কাছে যাবো, কিন্তু কৌস্তভটা আপনার কাছে যাওয়ার আগে আপনাদেরকে শোনাবো অরবিন্দ কেজরিওয়াল কালকের পর্বেও কিন্তু আমরা আপনাদেরকে এটা বলেছিলাম যে E20 জনতা পার্টি কিন্তু অলরেডি ইমার্জ করে গেছে, অর্থাৎ সিজেপির সঙ্গে যদি আমরা E20 জনতা পার্টিকে কম্পেয়ার করি, আপনারা প্রত্যেকে জানেন যে সিজেপির আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে রিজাইন করতে হয়েছে, সে নিয়েও আমরা এপিসোড করেছি। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, গতকালকে আমরা একটা ক্লিপ আপনারা দেখিয়েছিলাম, এবং আজকে আপনারা যে ক্লিপ দেখবেন সেখানে কিন্তু উনি সরাসরি প্রধানমন্ত্রীকে কি বলছেন, কি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, চলুন। मोदी सरकार कंपनियों के ऊपर गुंडागर्दी करके दबाव क्यों डाल रही है? गाड़ी जनता ने खरीदनी, पेट्रोल जनता ने इस्तेमाल करना, फिर मोदी सरकार इथेनॉल को क्यों जबरदस्ती कर रही है? 30 करोड़ हमारे देश के अंदर गाड़ियां हैं जो कि 2023 के पहले की बनी हुई हैं। 22 करोड़ कार, 22 करोड़ टू व्हीलर और 8 करोड़ फोर व्हीलर। इन 30 करोड़ गाड़ियों को मोदी जी कंडम बनाने में लगे हुए हैं, पूरी शिद्दत के साथ लगे हुए हैं मोदी जी इन 30 करोड़ गाड़ियों को कंडम बनाने। क्यों? क्या इंटरेस्ट है मोदी जी को? इथेनॉल पेट्रोल से महंगा है, इथेनॉल की कैलोरीफिक वैल्यू कम है तो माइलेज कम देता है पेट्रोल से। इथेनॉल से कोई फॉरेन एक्सचेंज नहीं बचती, अब तो इतने बड़े बड़े आर्टिकल आ चुके। इथेनॉल से कोई किसानों का फायदा नहीं होता, इतने बड़े बड़े आर्टिकल आ चुके। इथेनॉल जहां बनता है वहां पे कई कई किलोमीटर तक अंडरग्राउंड पानी खराब हो जाता है, प्रदूषण फैलाता है। फिर इथेनॉल में मोदी जी का इतना इंटरेस्ट क्यों है? অরবিন্দ কেজরিওয়াল একদম সরাসরি বলছেন যে মোদিজি কেন এই E20 নিয়ে এত ইন্টারেস্টেড। আপনারা শুনেছেন
সেখান থেকেই কিন্তু আমরা শুরু করব, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। কৌস্তব দা, আপনি বিরতিতে যাওয়ার আগে আমরা দর্শকদের শোনালাম অরবিন্দ কেজরিওয়াল যা যা বলেছেন, কি বলবেন? তার আগে আপনাদের জানিয়ে রাখবো, ওয়ান ডিমান্ড ওয়ান মিশন, উই ওয়ান্ট ফ্রিডম টু চুজ 100% ফুয়েল অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। এটা হচ্ছে E20 জনতা পার্টির ক্যাচ লাইন। কৌস্তব দা। প্রযুক্তিবিদ স্যার মিস্টার ঘোষ বলেছেন, আমি ওনার কাছে জানতে চাই, এই যে বারবার ব্লেন্ডিং চেঞ্জ হচ্ছে, ধরুন E20 থেকে সরকারের ভিশন হচ্ছে E85-এ পৌঁছবো, তাহলে তার ইঞ্জিনে কি এফেক্ট পড়বে? এবং আমার কথা, আমি বলেছি এই কথাটা, যে তাহলে বারবার মানুষকে প্র্যাকটিক্যালি তো বিরক্ত হয়। মানে আমি বলছি, আমার নিজের বাইকের বয়স 12-13 বছর, যেটা 50-55 মাইলেজ দিচ্ছিল, সেটা সরাসরি 27 থেকে 30 মাইলেজে চলে এসছে এবং মেনটেন্যান্স খরচা বেড়ে গেছে, এবং আমাকে বাধ্য হয়ে 125-26 টাকায় স্পিড পেট্রোল, যেটাকে বলে হাই এফিসিয়েন্সি পেট্রোল, সেটা ভরতে হচ্ছে। সেটাতেও মাইলেজ 40-এর ওপর উঠছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকের এই অবস্থা, তাহলে মানুষ বিক্রি হয়। এখন তো প্র্যাকটিক্যালি বাইক না থাকলে অল্প বয়সী ছেলেমেয়েরা ফুড ডেলিভারি কোম্পানি থেকে তাড়িয়ে দেবে। ঠিক। অনেক কষ্ট করে, কি কম্পিটিশন, 8 মিনিটের মধ্যে খাবার পৌঁছতে হবে, 9 মিনিট হয়ে গেলে টাকা ফেরত, মানে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছে। এই তো ভারতবর্ষের কন্ডিশন। এখন ভারতবর্ষে 6 মাস কৃষকরা কৃষিকাজ করে, আর বাকি 6 মাস সেই কৃষকরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যায়। তো কাজে এইরকম ভারতবর্ষে যদি 3 বছর 4 বছর বাদে প্র্যাকটিক্যালি তো ছিল 15 বছর একটা গাড়ির মোটামুটি একটা লাইফ, স্যার বলতে পারবেন ভালো, যদি প্রতিদিন এই E20 থেকে E85-এর দিকে যাওয়া হয়, তাতে কি এরকম সিচুয়েশন হচ্ছে যে ইকোনমিক্যালি ভায়াবল আর টেকনিক্যালি ভিজিবল, এরকম কি অবস্থা হচ্ছে? নাকি আরো বেশি মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আর কর্পোরেটের কাছ থেকে কিছু সুবিধা হচ্ছে নাকি? মানে গাড়ির বাজার তো মন্দা আছে খানিকটা, তাহলে গাড়ির বাজার, গাড়ি বিক্রিকে কি একটু চাগার দেওয়া গেল? তাতে কি গোটা পৃথিবীতে দেখানো যাবে যে আমাদের দেশে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ গাড়ি বেশি বেশি কিনছে, কিন্তু মানুষ কি অবস্থায় পড়ে, হাতি কাদায় পড়ে যে কি অবস্থা হচ্ছে, সেইটা তো বোঝা যাচ্ছে না মানুষকে। আসলে ইউরো 6 এর সাথে তুলনা করবেন না, ওখানে তো আছে যে ফ্লেক্সি ফুয়েল আছে, আমার যেটা ইচ্ছা সেটা আমি নিতে পারবো, ফ্রিডম আছে নেওয়ার। কিন্তু আমাদের দেশে তো পূর্ণ ট্যাঙ্কে ব্যবহার করে পেট্রোল পাম্প মালিকেরা এই ফুয়েল রাখছে, এতে তো আরো অবস্থা খারাপ হচ্ছে। স্যার যদি একে চালু করেন। তোমার খুব মূল্যবান আসবো, প্রশ্ন। স্যার আমি আসবো, তার আগে সাধারণ মানুষজন, এই যে কৌস্তব দা প্রশ্ন তুলেন, আমরা এই প্যানেল থেকে যারা আছেন আজকে তারা প্রশ্ন তুলেন, আপনাদের মনের প্রশ্ন, সাধারণ মানুষজন E20 পেট্রোল নিয়ে ঠিক কি বলছেন দেখুন। इंजन में हम लोग का बहुत प्रॉब्लम हो रहा है। इंजन से हम लोग का ना धुआं निकल रहा है अचानक से। इंजन में गर्म हो जा रहा है, इंजन बॉडी गर्म हो जा रहा है, पूरा गाड़ी का बॉडी হিট हो जा रहा है बहुत जल्दी। আজকের ডেটে E20 পেট্রোল ভরিয়ে আমার অ্যাভারেজও কমেছে, প্লাস আমার হেভি মেনটেনেন্সও বেড়ে গেছে। মাইলেজটাও কি কমছে? হ্যাঁ, মাইলেজও কমেছে। আচ্ছা, বাইকে থ্রটল বডি চেঞ্জ হয়ে গেছে, ফিউল লাইনে প্রবলেম এসছে। সে তো হবেই, তো ইঞ্জিন তো খারাপ হয়ে যাবে, তো ওই E20 নিয়ে তো লাভ হবে না কিছু। তো এই গাড়িগুলো কি হবে? তো কি কমছে? হ্যাঁ, মাইলেজ তো কমবে, বড় বড় দামি দামি গাড়িগুলো আগুন লেগেছে, হ্যাঁ, তো এই গরিব মানুষগুলো কোথায় যাবে? That it might not be that pure as we are seeing बाकी का E20 and all, and the pure petrol that we are getting. E20 का वजह से गाड़ी में तो दिक्कत हो रहा है। BS6 में हम लोग का गाड़ी में BS6 में बोला था E20 अभी हम लोग का चल जाएगा गाड़ी में, कुछ माइलेज में दिक्कत नहीं होगा, मगर हम लोग का শুভেন্দ্র স্যার, আমরা যতজনের সাথে কথা বলেছি, আমার সহকর্মী সুকৃতি, একজনও কিন্তু কোনো পজিটিভ ভাইব বলেনি। প্রত্যেকে বলছে গাড়ির কিন্তু মাইলেজ কমে গেছে, শুধু তাই নয়, ইঞ্জিনের কিন্তু ক্ষতি হচ্ছে। বলুন। প্রবলেম থাকবে, এই কারণেই মূল্যবান প্রশ্ন কৌস্তব করেছে। E20-র জন্য যে কম্প্রেশন রেশিও থাকা দরকার ইঞ্জিনে, সেটা হচ্ছে 9.5 থেকে 12। এটা E20 যারা গাড়ি তৈরি করে, যেমন আমাদের দেশে 4টে অটোমোটিভ রিসার্চ ইউনিট আছে, যেমন হচ্ছে সিয়াম, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোটিভ ম্যানুফ্যাকচারার, ARAI অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা পুনেতে, আইক্যাট দিল্লিতে, VRD ভেহিকল রিসার্চ ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, মিলিটারি গাড়িগুলো দেখে, ডিফেন্সের গাড়িগুলো দেখে। প্রত্যেকের সাথেই আমার কাজ করার অভিজ্ঞতা আছে, যেহেতু আমি 1993 সালে আমার ভেহিকল রিসার্চের উপর আমি ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছি এবং বিদেশ থেকেও পেয়েছি এই ইঞ্জিন কম্বাসনের উপর। সুতরাং আমার পক্ষে এটা বলা ইজি, যতবার E20 থেকে E85 যাবে, যতবার ব্লেন্ডিং চেঞ্জ হবে, ইঞ্জিনের কম্প্রেশনটাকে ততবার চেঞ্জ করতে হবে, সেই কম্প্রেশনে ইঞ্জিন নিতে হবে। কারণ আমরা বলি যে
টেকনোলজিক্যাল ডিজাস্টার তখনই হয় যখন রং ইনফ্রাস্ট্রাকচারে ওটা টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করা হয়। বেশ মানে আমাদের যে কোনো প্রযুক্তিবিদ বন্ধু বলে যে আমার টেকনোলজিটা সাকসেস হলো না বিকজ অফ রং ইনফ্রাস্ট্রাকচার। কৌস্তব যেটা বললো, পুরনো পেট্রোল পাম্পে পুরনো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, আচ্ছা পুরনো গাড়িতে E20 ভেহিকলস, তো এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল ডিজাস্টার, সাকসেস হবে না। এবার ওইটাকে আমার সলিউশন যদি আপনাকে জানতে হয়, আমি সলিউশন বলবো প্রত্যেক গাড়িকে সেই কম্প্যাটেবল ইঞ্জিন আনতে হবে। E20-র জন্য, E30, E50-র জন্য সেই কম্প্যাটেবল ইঞ্জিন আনতে হবে। প্রত্যেক গাড়ির যদি পুরনো গাড়িতে এটা ঢালা হয়, মানে যেটা নীতিন গডকরি বলছেন, ইমিডিয়েট কিছু বুঝতে পারবে না। ইন দ্য লং রান গাড়ি যখন 10,000 কিলোমিটার যাবে, 20,000, তাকে প্রত্যেকবারে সিল, রিং আর তার হোস পাইপ, যেগুলো এখন ওইগুলো রাবারের আছে, ওগুলো এটা আপনার অন্য মেটেরিয়ালসের দিতে হবে, যেটা করোশন প্রুফ আছে, PTFE মেটেরিয়ালসের, টেফলন মেটেরিয়ালসের দিতে হবে। তো এই ফুয়েল পাম্পগুলো চেঞ্জ করতে হবে। তার রেকারিং এক্সপেন্ডিচারটা অনেক বেড়ে যাবে, মেনটেন্যান্স এক্সপেন্ডিচার অনেক। মানে ইঞ্জিন কম্প্রেসারের ক্ষেত্রে কিন্তু আপনি বলছেন প্রত্যেকবার ইঞ্জিন খুব ম্যাচিং বিপজ্জনক। চাই, ইঞ্জিন ম্যাচিং চাই, Right, একটা engine ফুয়েলের সাথে matching। ইঞ্জিন ম্যাচিং চাই। রাইট। পার্থ স্যার, আপনার কাছে স্পিড লিমিট নিয়ে জিজ্ঞেস করবো। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, বলছিলেন তখন স্পিড লিমিটের ক্ষেত্রে এবং ইথানলের সঙ্গে ইভি কম্প্যারিজনের ক্ষেত্রে আপনি বলছিলেন। ইয়েস, দেখো যেটা মেজর ইম্পর্টেন্ট, যেমন ক্যালকাটা শহরে যদি দেখো, কলকাতা শহরে ম্যাক্সিমাম জায়গায় ট্রাফিক ডিপার্টমেন্টে ডিসপ্লে লাগানো আছে স্পিড লিমিট ম্যাক্সিমাম 60 কিলোমিটার পার আওয়ার। সো শহরের মধ্যে 40 কিলোমিটার, হ্যাঁ 40, 60, এখন 60 কিলোমিটার ম্যাক্স দেওয়া আছে, রাইট। চলে না 30-40ও। তাহলে রেড লাইট ভেরি র্যান্ডমলি, হ্যাঁ, সঙ্গে ট্রাফিক জ্যাম। তো পিক আপ অফ দ্য কার টপ নচ গিয়ারে কেউই যেতে পারছে না, স্টেডি তাহলে স্পিডে কি কেউ পাচ্ছে না। অপটিমাম কম্বাসন কখনোই হয় না Right. শহরে। তাহলে আমার ব্ল্যান্ডিং ফিউলের যা অপটিমাম রেশিও BS6-এ কম্পেয়ার টু ইউরো 6-এর মতো আছে, বা ইউরো 5 অ্যান্ড হোয়াট এভার, ওই রেশিওটা অ্যাচিভ করার কোনো পজিশনই নেই শহরে, নাম্বার 1। নাম্বার 2, যে আমাদের টোটাল যে মানে ইম্প্যাক্টটা যেটা বলছে এনভায়রনমেন্ট এমিশনটাকে রিডাকশন করবে টোটাল, তো সেই রিডাকশনটা অনলি অ্যাচিভ করছে কার্বন মনোঅক্সাইড লেভেলে, যেটা মানে আমাদের ওই মানে গাড়ির যে সিলিন্ডার থেকে ধোঁয়াটা বেরোয়, সেইটা কার্বন মনোঅক্সাইড লেভেলে রিডাকশন হচ্ছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড রিডাকশনটা সেরকম হচ্ছে না অ্যাচিভমেন্টটা, বা সালফার কিছু রিডাকশন আসছে। বাট প্যারালালি যেটা আমি কম্পেয়ার করতে চাই ইভি ভেহিকেলের সাথে, ইভি ভেহিকেল পলিউশন জিরো কম্বাসনের পর, কারণ কি ইঞ্জিনই চলে না ইলেকট্রিক ভেহিকেলস। বাট তার যে ব্যাটারিকে চার্জ করার জন্য যে এনার্জি, বা ব্যাটারি ফিউলের যে লিথিয়াম ব্যাটারি যে সেলগুলো, ইট ইজ আরও বেশি পলিউশন ক্রিয়েট করে এনভায়রনমেন্টে। আর তোমার যে যেমন ধরো ইলেকট্রিসিটি জেনারেট করা, যেটা ধরো আমি যেখানে চার্জার পয়েন্টটা আছে, আদার এটা হবে তোমার হাইড্রো ইলেকট্রিসিটি, আদার না হলে থার্মাল ইলেকট্রিসিটি। রাইট। তাহলে ওখানেও তো ন্যাচারাল রিসোর্স কনজাম্পশন, সোলার পাওয়ার দিয়ে হয়। তো এইটা যদি সোলার পাওয়ার সেরকম Charging করতে অ্যাচিভমেন্ট নেই, তো বা সেইটা কি হচ্ছে, ওখানেও কিন্তু আমি প্রচুর পরিমাণ মানে কার্বন ক্রিয়েট করে, এমিশন করে পাওয়ার জেনারেট করছি এই পাওয়ার স্টেশনগুলো চালানোর জন্য। যেটা একটা রেশিও আমি দেখেছিলাম তোমার অন্ধ্রপ্রদেশে, একটা কমপ্লেনও হয়েছিল রাফলি, ওরা এটা ক্যাটাগরি দিয়েছে যে এই যে এথানল প্লান্টগুলো, ওগুলোর এই প্লান্টগুলোর পেরিফেরি এরিয়াটা রেড ক্যাটাগরি এমিশন হচ্ছে, হেভিলি হ্যাঁ, যেটা পলিউশন স্কোর 60+ উপরে থাকছে। বেশ বুঝতে পারলাম। বেশ। তো আলটিমেটলি এই এই সিচুয়েশনটা ক্রিয়েট আমরা করছি। বাট মেজর লোকের যে 22-25 করোড় যে ভেহিকেলটা, যেটা 2022-এর আগেও ধরে নেওয়া যাক, এই প্রবলেমটা কিন্তু আমরা অ্যাড্রেস করে জিনিসটা আগে নিয়ে যাচ্ছি না আর কি। তো এই যে প্রিপোন করা 4-5 বছর, কারণ টার্গেটটা তো 2030-2029 ছিল, এটাকে প্রিপোন করে দেওয়া, আর এন্টায়ারলি এই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি টাড়ি থেকে শুরু করে মিডল ক্লাস লাইফ, লোয়ার মিডল ক্লাস লাইফের এই যে একটা টোটাল ইমব্যালেন্স করে দেওয়া, এই হাই ইনফ্লেশন কন্ডিশনে
এইটার উপর একটু আরেকটু বোধহয় কম্পেশন গ্রাউন্ড বা মাইন্ড থেকে চিন্তা করে এই ই10টাকেও এই মুহূর্তে আমার কাছে মনে হয় 4-5 বছর কন্টিনিউশন করলে ব্যালেন্স একটা জায়গায় দাঁড়াবে বিষয়টা আর কি। বেশ। যে যারা ইন্টারেস্টেড ই20 লেট দেম রান ই20 কার। এখন আমি হঠাৎ করে 25 কোটির মধ্যে যদি লোককে 10 কোটি লোককেও ফোর্স করি ইনডাইরেক্টলি, যেহেতু ভেহিকেলে ট্রাভেল ওভার, আচ্ছা এই যে ভেহিকেলটা ট্রাভেল হবে, জাস্ট ইমাজিন করো হাউ ক্যাটাস্ট্রফিক ইট ইজ সেফটি ওয়াইজ। যে ধরো আমরা কি করতাম আগে, সেকেন্ড হ্যান্ড ভেহিকেল আমার ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে ওই এক্সট্রিম স্পিড ফিউল দিয়ে নতুন ভেহিকেল চালাবো, আমি ভেহিকেলটা বিক্রি করে দিতাম। এখন ইউর ভেহিকেল ইজ এ ডাম্প জোন, এটাকে ডেস্ট্রয় করে দিতে হবে, বিকজ হু উইল গোনা বাই, বিকজ ওর কাছে তো ফিউল নেই। একদম সো মানে তুমি তো ভেহিকেলটা বিক্রি করতে পারছো না। এটা হচ্ছে, এটাকে বলে ওই তোমার ডাম্পিং করার জন্য গভর্নমেন্ট তোমাকে কোনো সাবসিডি দিতে পারে, বাট গভর্নমেন্ট তোমাকে ফ্রি ভেহিকেল দিচ্ছে না। না বেশ, আমরা শেষের দিকে প্রায় চলে আসছি কৌস্তবদা। এই ক্ষেত্রে ফ্লেক্সি ফুয়েল নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম, এবং ফ্লেক্সি ফুয়েল কিন্তু অন্যান্য দেশে কিন্তু একটা অপশন থাকে। এই ব্যাপারে আপনার ইনপুট কি? ওই পরে সেটা বলছি। পাইলট সাহেব উনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। উনি বলেছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে গাড়ি, এই যে পুরনো গাড়িগুলো স্ক্র্যাপ করে দেবে না তো লোকে। স্ক্র্যাপ করলে কত টাকা পাবে? 5,000 টাকা থেকে 40,000 টাকা। এখন 8 লাখ 10 লাখ টাকা দামে 5 বছর 6 বছর আগে গাড়ি কিনেছেন, হ্যাঁ, একদম। সেই গাড়ি স্ক্র্যাপ করে পয়সা পাওয়া যাচ্ছে না। উল্টে ই20 ভেরিয়েন্টের যে ইঞ্জিন সহ গাড়ি বেরোচ্ছে, আগের 5 বছর আগে যে গাড়ি, সেই তুলনায় যতই নামকা বাস্তে জিএসটি কমলো, কিন্তু গাড়ি দেখা যাচ্ছে সেই গাড়ির দামটা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেশি। ছোট একটা গাড়ি যার 3 লাখ টাকা দাম ছিল, সে গাড়ির দাম দাঁড়িয়ে গেছে 7 লাখ টাকা 7.5 লাখ টাকা। তো তাহলে তো পুরোনো গাড়ি সে বিক্রি করতে পারছে না, আর নতুন গাড়ি সে টাকা দিয়ে কিনতে পারছে না। তাহলে দারুণ, তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, যে এখন গোটা দেশে সাইকেলের জায়গায় বাইক এসছে, এবার 4 চাকার জায়গায় বাইক চলে আসবে। আর বেশি দিন এরকম গেলে আর সবাই বাইক 4 চাকা পেলে এবার শুধু সাইকেলই চালাবে, বেশ, এছাড়া তো আর কোনো অন্য উপায় নেই। সামাজিক উন্নতিটা ডিটোরিয়েশন হয়ে যাবে। বেশ, আমরা শেষের দিকে, কিন্তু তার আগে আমরা বলেছিলাম আপনাদের যে এটা কিন্তু খুব এডুকেটিভ একটি এপিসোড। সেখানে রিসার্চ অ্যানালিস্ট, অর্থাৎ এই ই20 নিয়ে রিসার্চ অ্যানালিস্ট বিবেকানন্দ সুব্রমণিয়াম ঠিক কি বলেছেন দেখুন। So I think on the availability side, what is also happening is the procurement mechanisms have evolved over time, and we've moved from 1G, first generation ethanol, to second generation, which takes advantage of waste rather than just processing sugarcane juice. So which also creates a thrust on the circular economy. I think the government will most likely embrace a more consultative path on E20 and beyond, so that citizens are also taken along. I think the recent political actions show that the government wants to take people along. স্যার, আপনি অ্যানালিসিস শুনুন। একটু আমি বলবো, ই20 ইমপ্লিমেন্ট করার কথা ছিল আজ থেকে 5 বছর বাদে, এটা প্রিপন হয়েছে, 5 বছর আগে করে দেওয়া হয়েছে, এবং এটা এখন চলছে ট্রায়াল এরর মেথডে চলছে। সুতরাং এই সময় ম্যান্ডেটরি করাটা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা ক্যাপ্টেন বলছিল, কলকাতা শহরে এত স্লো স্পিডে গাড়ি চলে, গাড়ি অপটিমাম ইঞ্জিন টেম্পারেচারে লোকে পৌঁছাতে পারে না। তো ই20তে চালালে যে টেম্পারেচারের প্রয়োজন হয়, সেই টেম্পারেচারে যেতে পারছে না। সুতরাং সেই সব দিক দিয়ে ফেলিওর হবে। বেশ, পার্থ। and আমি এই মুহূর্তে যেটা বিশেষ ইম্পর্টেন্ট দিতে চাই লাস্টে, যে এগ্রিকালচারাল ইম্প্যাক্ট আসতে পারে আমাদের। কারণ কি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ক্রপ অনলি স্টার্চ ক্রপগুলো প্রোডাকশনের প্রয়োজন আছে এটার জন্য। সেটা হচ্ছে তোমার ভুট্টা থেকে শুরু করে রাইস অ্যান্ড অল দিস পেডি ফিল্ড, এবং সেইটা কাল্টিভেট করার জন্য ম্যাসিভ ওয়াটার রিকোয়ারমেন্ট, হ্যাঁ না? আর সেন্ট্রাল ইন্ডিয়া থেকে শুরু করে যেমন তুমি লাতুর, উসমান, যেমন মহারাষ্ট্র নাগপুর, লাতুর, উসমানাবাদ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের যে সেন্ট্রাল ইন্ডিয়াটা দেখো একদম জলের কিন্তু অ্যাবসলিউট ক্রাইসিস, এবং রাজস্থান দেখো, গুজরাটের ওয়েস্টার্ন গুজরাট দেখো অ্যাবসলিউট ক্রাইসিস ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটার। উই আর লাকি কি গঙ্গার প্ল্যাটুতে আছি বলে এলিভেশন অনলি 23 feet, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড the veracity of water requirement in central India. তো সেখানে যে ক্রপিংটা হবে প্রচুর জলের প্রয়োজন, কারণ গাছগুলোই একদম জলে ভর্তি থাকে। আর 1 লিটার, যতটুকু আমি স্টাডি পড়ে দেখেছি, 1 লিটার ইথানল প্রডিউস করতে এই যে বাই রিকোয়ারমেন্ট, মানে মাল্টিপল লেভেলে যে ওয়াটার রিকোয়ারমেন্ট, অ্যাকচুয়ালি
1000 লিটার অফ ওয়াটারের Correct, রিকোয়ারমেন্ট correct, হয়ে যাচ্ছে absolutely. অনলি একদম। প্রডিউস অ্যান্ড ইভেন ইথানল ম্যানুফ্যাকচারিং এর সময় 10 to 12 লিটার্স ওয়াটার রিকোয়ারমেন্ট হয় জানো, এবং ওখানে যে তোমার প্লান্ট ইথানল যখন প্রোডাকশন হয় ওখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাই প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এত বড় ম্যাসিভ 145 crores পপুলেশনের কান্ট্রিতে সাডেনলি মানে আর্থসামাজিক ব্যবস্থাটাকে চিন্তা না করে সাডেনলি যদি পুশ করে দিই আমি, আমার কাছে মনে হয় এটা নিয়ে আননেসেসারি একটা আনরেস্ট হবে এবং একটু হলেও ইকোনমিতে ইম্প্যাক্ট করবে। কারণ কি, এই যে বললাম সেকেন্ড হ্যান্ড কার থেকে ইকোনমি, ওরাও তো এইসব বিজনেসই চালায়। লোকরা কেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায়? কারণ কি, তার মানে ফিনান্সিয়াল স্টেবিলিটিটাই এতটুকু। একদম। এখন তো কাকে আমি পুশ করে দিই জোর করে যে না না BS6 গাড়ি কিনতে হবে, কারণ দেখো তো ইউ আর সাফারিং এভরি আদার ডে। যেরকম আমাদের কলকাতায় ওয়াটার ব্লক হলে সব গাড়ি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি আর পরে মানে বেশ। তোমার ইঞ্জিন কাজ বেশ, করছে না। তাহলে সেক্ষেত্রে আমরা একদম শেষে দিকে আসে আজকের পর্বের ওয়ান লাইনার স্যার। তাহলে সেক্ষেত্রে মানুষজন E20 ক্ষেত্রে যাদের কম্প্যাটেবল নয় তাদের কি করা উচিত পেট্রোল পাম্পে যাওয়ার পর? ওয়ান লাইনার। তাদেরকে যেটা তাদের ফুয়েল চয়েস থাকা উচিত, যে ফুয়েলটা তাদের গাড়ির জন্য। আজকে দেখো আমি একটা খুব সুন্দর বলছি, যদি আজকে সংক্ষেপে স্যার। টেকনিক্যাল জাজ থাকতো, যেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আছে, তো টেকনিক্যাল জাজ এগুলো বলতে পারতো। যে কোনো জাজ বলবে আমি আমার গাড়ির ম্যানুয়ালে যে ফুয়েলটা প্রেসক্রাইব করা আছে আমি সেই ফুয়েলটা ইউজ করবো। সেফটি আমার কাছে সেম, বিকজ আই এম এভিয়েশন ফিল্ড থেকে। সেফটি জিও প্যারাডাইজ হবে না, ইন্স্যুরেন্স কম্প্যাটেবিলিটি থাকবে। ইন্স্যুরেন্স কোম্পানি কালকে বলবে না যে গাড়ি ইঞ্জিন থেকে আগুন লেগেছে, উই আর নট রেসপন্সিবল, এটা যাতে না হয়। কারণ আমি শুনেছি কয়েকটা কেসে এরকম ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে যে এই রিলেটেড যদি তোমার গাড়িতে ইঞ্জিন বা কোনো আগুন লাগে, উই আর নট লায়াবল ফর দ্যাট। এটা যদি হয়ে থাকে দ্যাট ইজ ভেরি রিস্কি, তো ইউর কার ইজ নট সিকিউর এনিমোর, তো ইউ আর নট ইনশিওর্ড এনিমোর অ্যান্ড সেফটি হ্যাজার্ড। কারণ একটা ইনসিডেন্টও যদি এই রিলেটেড হয়, প্রুভ করা যায়, তো উই আর ট্রাইং টু টেক আওয়ার ওন সিটিজেন রিস্ক, এটাকে আমাদের দেখতে হবে। প্রস্তাবটা খুব সংক্ষেপে বলেন। না, আমি বলছি তো সরকার তো হয় 99% মানুষের ভোট পেয়ে। তো এখন সরকার যদি ভোটে জিতে 1%-এর স্বার্থ রক্ষা করে, যদি ম্যানুফ্যাকচারারের কথা ভাবে, শুধু গাড়ির মালিকদের কথা ভাবে, এই যে কর্পোরেট যে কোচিং সেন্টারগুলোর সাথে যেমন নেক্সাস করে নিটের প্রশ্নপত্র ফাঁস হলো, সেরকম যদি এখন গাড়ি ম্যানুফ্যাকচারদের কাছে থেকে বাড়তি জন্য ওই সব ইলেকট্রাল বন্ডের নামে যা সব নিতভিত, তার জন্য যদি এখন প্রতি বছর মিক্সিং চেঞ্জ হবে আর গাড়ি চেঞ্জ হবে, তাহলে এরকমই হবে। গভর্নমেন্টের হওয়া উচিত ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, নট ফর দ্য কর্পোরেট, বাই দ্য কর্পোরেট, অফ দ্য। বেশ, আপনাদের তিনজনকেই, সৌমেন্দ্র স্যার, পার্থ স্যার এবং কোস্তাবদা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ঘন্টাখানেক বাংলার কথায় আজকে আমরা জানি না আমরা কতটা পারলাম আপনারা এডুকেট করতে, কিন্তু E20 পেট্রোল পাম্পে যাওয়ার পর E20 পেট্রোল ঠিক কি, কতটা শুদ্ধ, কতটা দরকারি এবং কতটা ক্ষতিকর আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এডুকেট করতে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।